আসসালামু আলাইকুম। আমার প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান নিভন, প্রভাষক, ফিনান্স ও ব্যাংকিং, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। মেয়েরা, আমাদের আগের লেকচারে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থ সময়ের মূল্য চ্যাপ্টারটি শেষ করেছি। আশা করি তোমরা সবাই অধ্যায়টি বুঝতে পেরেছো এবং বাসায় প্র্যাকটিস করেছো। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস এটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, অর্থায়নের উৎস এই চ্যাপ্টারটা আসলে আমরা কী দেখবো বা জিনিসটা বেসিক একটু আমরা দেখে নিই। দেখো, তোমাদের এই অধ্যায়টা তোমরা দেখতে পারবে একদম শুরুতেই আছে অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ, এর ব্যবস্থাপনা ও বন্টনকে বোঝায়। আমরা সবাই জেনে গিয়েছি এতদিন অর্থায়ন কী। তো এই অধ্যায়ে আমরা তহবিল সংগ্রহ করার কাজটি সুচারুরূপে সম্পাদনের জন্য এর বিভিন্ন উৎস সম্পর্কে ধারণা লাভ করব। মোট কথা, অর্থায়নের উৎস বলতে বোঝায় যে তোমার ব্যবসা পরিচালনার জন্য তোমার যেই ধরনের ব্যয় করতে হয়, সেই ব্যয়টা তুমি কোন জায়গা থেকে আনলে তোমার সবচাইতে কম খরচ হবে এবং তুমি সবচাইতে কম খরচে প্রতিষ্ঠানের লাভটা বের করে নিয়ে আসতে পারবে। তো অর্থায়নের বিভিন্ন উৎসের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের কারণে ব্যবসায় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উৎস ব্যবহার করে তহবিল সংগ্রহ করা উচিত। যেমন, স্থায়ী মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করা উচিত। আবার দৈনন্দিন প্রয়োজন কাঁচামাল ক্রয়ের জন্য বাকিতে ক্রয়ের সুযোগ ব্যবহার করা উচিত, বা স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করা উচিত। আচ্ছা, তো এই অর্থায়নের উৎস চ্যাপ্টারটাতে আমরা ভূমিকাটা পড়ছে, তার মানে কি আমরা জানবো যে কোনখান থেকে তুমি তোমার প্রতিষ্ঠানের স্থায়ী খরচ করবে এবং কোনখান থেকে তুমি তোমার প্রতিষ্ঠানের চলতি খরচ করলে তোমার প্রতিষ্ঠানের সবচাইতে বেশি লাভ বা মুনাফা আসবে। এবং এই অধ্যায়টা পড়লে আমরা এই অর্থায়নের তহবিল সংগ্রহের উৎসগুলো সম্পর্কে জানতে পারবো। এখন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তোমাদের পাঠ্য বইয়ের 16 নাম্বার পৃষ্ঠা দেখো, এখানে ভূমিকাতে দিয়েছে কি, আমি তোমাদের বোর্ড বই যেহেতু লাইন ধরেই পড়াচ্ছি। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য এবং দৈনন্দিন ব্যবসা কাজ পরিচালনার জন্য যে তহবিলের প্রয়োজন হয়, তার উৎস নির্বাচন অর্থায়ন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তোমার প্রতিষ্ঠান শুরু করার জন্য এবং প্রতিষ্ঠানের ব্যয়ভার বহন করার জন্য তুমি যে টাকাটা খরচ করবে তা কোথা থেকে নিবে, সেটা আসলে নির্বাচন করাই হচ্ছে অর্থায়নের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কেননা ভিন্ন ভিন্ন তহবিল উৎসের খরচ ও ভিন্ন মেয়াদভিত্তিক তহবিলের সুবিধা এবং অসুবিধা আলাদা। মানে তুমি যেই তহবিলটা নিবে, প্রতিটা তহবিল যেরকম আলাদা, তেমনি তাদের তোমার যেখান থেকে সংগ্রহ করবে সেটা খরচ বিভিন্ন মেয়াদের ভিত্তিতে কী হবে, আলাদা হবে। বিভিন্ন উৎসের মধ্যে তুলনা করে একটি প্রতিষ্ঠানের জন্য তহবিলের উৎসের যে মিশ্রণটি সর্বোচ্চ সুবিধা প্রদানকারী এবং ন্যূনতম খরচযুক্ত, সেই মিশ্রণের উৎস থেকেই প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে। দেখে এই জিনিসটা একটু বুঝিয়ে দিই। আমরা তহবিল সংরক্ষণ করার আগে দেখব যে আমরা আসলে কোন কোন জায়গা থেকে তহবিলটা নিতে পারি। তহবিল আমরা বিভিন্ন জায়গা থেকে নিতে পারি। নিজস্ব তহবিল, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ব্যাংক, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, শেয়ার, বন্ড ইস্যুর মাধ্যমে আমরা কি নিতে পারি, তহবিল নিতে পারি। তো এতগুলো উৎসের মধ্যে কোন মিশ্রণটি, মানে কোন উৎসটা আমি নিলে আমার সবচাইতে কম খরচ করতে হবে, সেই যে জিনিসটা আমি নির্বাচন করব, এটা নির্বাচন করাই হচ্ছে কি অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত। সেটা নিয়ে বলা হয়েছে এতক্ষণ। আচ্ছা, এখন দেখো আমাদের পরবর্তী লাইন, তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। আমরা প্রত্যেকেই জানি আমরা ব্যবসা করি কেন, মুনাফা অর্জনের জন্য। তো তহবিল ব্যবসার মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন। উল্লেখ্য, কোনো প্রতিষ্ঠানের মোট ব্যয়ের চেয়ে মোট আয়ের পরিমাণ বেশি হলে সাধারণত মুনাফা বোঝায়। মেয়েরা, আমি যেই লাইনগুলোতে দাগ দিয়েছি, আশা করি তোমরা বাসায় সেই লাইনগুলোকে দাগ দিবে। ওই দাগ দিয়ে ওই লাইনগুলো খুব ভালো করে পড়বে, কারণ ওই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এই লাইনটা আমি বুঝিয়ে দিচ্ছি। কি বলছে, মোট ব্যয়ের চেয়ে মোট আয়ের পরিমাণ বেশি হলে কী হবে, মুনাফা হবে। ধরো তুমি একটা প্রতিষ্ঠানের মালিক, তুমি 50,000 টাকা এই মাসে ব্যয় করেছো। এখন যদি তোমার এই মাসে তুমি প্রতিষ্ঠানে বিক্রির মাধ্যমে 70,000 টাকা লাভ করতে পারো, তাহলে তোমার কী হবে বলো তো?
হ্যাঁ, তোমার 20,000 টাকা মুনাফা হবে। সেটাই বলেছে যে যদি তোমার মোট ব্যয় থেকে মোট আয়ের পরিমাণ বেশি হয় তাহলে কী হবে? মুনাফা। এখন দেখো বলেছে মোট মুনাফা থেকে তহবিল উৎসের বাবদ খরচ ও ব্যয় ও কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। আমরা যেই তোমাকে বললাম যে তুমি 70,000 থেকে 50,000 টাকা বাদ দিলে তোমার মোট মুনাফা হচ্ছে, অ্যাকচুয়ালি ওই মোট মুনাফাটা সম্পূর্ণ তুমি তোমার নিজের পক্ষে নিতে পারছো না। ওই মোট মুনাফার থেকে তোমাকে কর্মচারী বেতন দিতে হবে, ঋণের সুদ দিতে হবে, বা হচ্ছে সরকারকে কর দিতে হবে। তার মানে মোট মুনাফা থেকে তোমার ওই মুনাফা সংগ্রহের যে খরচ, সার্ভিস চার্জ এবং সরকারকে কর বা ট্যাক্স বাদ দেওয়ার পরে যেটা তোমার কাছে থাকবে সেটাই তোমার কি? নিট মুনাফা। তাহলে এই নিট মুনাফাটা বেশি হলেই তোমার প্রতিষ্ঠান জন্য সবচাইতে ভালো এবং তোমার প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদীতে ভালো করতে পারবে। তো সুতরাং মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণে তহবিল সংগ্রহের উৎস খরচ ন্যূনতম হওয়া আবশ্যক। তার মানে তোমার প্রতিষ্ঠানে যদি মুনাফাটাকে তুমি বাড়াতে চাও তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের জন্য যে তহবিল সংগ্রহের খরচ সেটা তোমাকে কী করতে হবে? কমাতে হবে। তো এই জন্যই দেখো আমরা ভূমিকাতে জেনে নিলাম কেন আমরা এই যে তহবিল উৎসের ধারণাটা আমরা পড়ব। আচ্ছা, তো এখন আমরা আমাদের 2.1 পরের টপিক যেটা বিভিন্ন প্রকার তহবিল উৎসের ধারণা, এটা দেখব। দেখো, ব্যবসায় অর্থায়ন বলতে ব্যবসা করার জন্য যে তহবিল প্রয়োজন তা সরবরাহ করাকে বোঝায়। এটা আমরা সবাই জানি, ব্যবসার জন্য যে টাকাটা বা তহবিলটা প্রয়োজন তা সংগ্রহ করাকে আমরা মূলত কী বলছি? ব্যবসা অর্থায়ন। এখানে একটা উদাহরণ দিয়েছে জনাব রহমান একটি দর্জি দোকানের মালিক। ব্যবসায়ের শুরুতে তিনি কিছু মেশিন ক্রয় করেন। ব্যবসায়ী সাধারণত তার নিজস্ব সঞ্চয় হতে মেশিন ক্রয় সংক্রান্ত স্থায়ী বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করে। দেখো মেয়েরা, লাইনটাতে আমি দাগ দিয়েছি। তার মানে মেশিন ক্রয় হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য স্থায়ী খরচ বা বড় অঙ্কের খরচ। এই ধরনের বড় অঙ্কের খরচ একটা ব্যবসার শুরুতেই প্রয়োজন হয়। তো এই ধরনের খরচ সাধারণত মালিক তার নিজস্ব তহবিল থেকে কী করে থাকে? সংগ্রহ করে থাকে। তার মানে এই তহবিলের উৎসটা কি? এই তহবিলের উৎস হচ্ছে মালিকের নিজস্ব সঞ্চয়। আচ্ছা, এখন দেখো, তিনি অর্থ যে কোনো মেয়াদ, কেননা তিনি এই অর্থ যে কোনো মেয়াদে ব্যবহার করতে পারবেন। কিন্তু তিনি যদি হিসাব করে দেখেন তার নিজস্ব সঞ্চয় মেশিন করার জন্য যথেষ্ট নয়, তবে তিনি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক যেমন জনতা, রূপালী বা অন্য ঋণ প্রদানকারী আর্থিক সংস্থা থেকে নির্দিষ্ট সুদের হারে ঋণ গ্রহণের মাধ্যমে তহবিল সংগ্রহ করেন। আচ্ছা, তো এখন আমাদের প্রত্যেকেই হচ্ছে আমরা নিজস্ব তহবিল দিয়ে ব্যবসা করতে চাই, কিন্তু আমাদের যদি দেখি যে নিজস্ব তহবিল বা নিজস্ব টাকা আমাদের হচ্ছে না, মানে কম পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে আমরা সেই বাকি তহবিলটা কি করব? ঋণের মাধ্যমে সংগ্রহ করার চেষ্টা করব। তো ঋণ নিলে আমরা কি জানি? ঋণ নিলে অবশ্যই আমাদেরকে নির্দিষ্ট হারে কী দিতে হবে? সুদ দিতে হবে। আচ্ছা, এর পরের লাইনটা দেখো, এই ধরনের ঋণ তিনি সাধারণত একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রহণ করে থাকেন। ব্যবসায়ী স্থাবর সম্পত্তি যেমন ধরো বিল্ডিং, ফ্যাক্টরি, অস্থাবর সম্পত্তি যেমন কাঁচামাল বিক্রয়যোগ্য মালামাল ইত্যাদির মাধ্যমে ব্যাংক বা অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে বন্ধকি ঋণ সংগ্রহ করেও তহবিল সরবরাহ করা যায়। এছাড়া জনাব রহমান সাহেব কিছু অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে বন্ধকি ঋণ গ্রহণ করার মাধ্যমেও তহবিল এছাড়া জনাব রহমান সাহেব ব্যবসায় যে মুনাফা অর্জন করে তা থেকেও কারবার উত্তোলন না করে ব্যবসায় বিনিয়োগ করেন এবং অর্থায়নের প্রয়োজন মেটাতে পারে। আচ্ছা, তো দেখো আমরা তো এতক্ষণ দেখলাম যে সে স্থাবর অস্থাবর সম্পত্তি তোমার হচ্ছে বন্ধক রেখে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করে। এছাড়াও দেখো পরের টপিকটা বলেছে যে সে ব্যবসায়ীর জন্য যে মুনাফা করে সেই মুনাফাটা সে সম্পূর্ণটা উত্তোলন না করে সেখান থেকেও সে কী করতে পারে? কিছু অংশ জমিয়ে রেখে দিয়ে, যেটাকে আমরা বলছি সঞ্চিত তহবিল, মানে পুরাটা তোমার মুনাফার সমস্ত অংশ সে ব্যয় না করে কিছুটা সঞ্চয় করে রেখে দিয়ে সেখান থেকেও সে কী করতে পারে? ব্যবসায় প্রয়োজনটা মেটাতে পারে। আচ্ছা, এরপরে দেখো, ব্যবসা চলাকালীন অবস্থায় যদি রহমান সাহেবের দৈনন্দিন খরচ যেমন মেশিন মেরামত, বাড়ি ভাড়া প্রদান, কর্মচারী বেতন প্রদান, বিদ্যুৎ বিল প্রদান ইত্যাদি নির্বাহের জন্য অর্থের ঘাটতির মুখোমুখি হয়, তবে তার সংস্থানের জন্য তিনি ভবিষ্যৎ বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করতে পারে। মেয়েরা, এখানে কিছু খরচের নাম বলা আছে, যেমন ধরো বলা আছে মেশিন মেরামত, বাড়ি ভাড়া প্রদান, কর্মচারী বেতন প্রদান, বিদ্যুৎ বিল প্রদান, এই সমস্ত খরচকে আমরা বলছি চলতি খরচ।
দেখো আমি পাশে লিখে দিয়েছি, আমাদের অনেক সময় এমসিকিউর প্রশ্নে চলে আসে নিচের কোনটি চলতি খরচ, তখন তোমাদের এইগুলো জানা লাগবে। আচ্ছা, তো এই ধরনের চলতি খরচ তার মেটানোর জন্য তার নিজের যদি তহবিলের অর্থাৎ ঘাটতি হয়, তাহলে সে কী করতে পারে বলো তো? বলেছে ভবিষ্যৎ বিক্রয় বিপরীতে অগ্রিম, মানে সে অ্যাডভান্স নিয়েও সেই টাকাটা কী করতে পারে, অগ্রিম বা অ্যাডভান্স নিয়েও সে টাকাটা সে সংগ্রহ করতে পারে। এরপরে দেখো, আবার বাকিতে মালামাল ক্রয় করে অর্থসংস্থান করা সম্ভব। আমরা কিন্তু এখানে একটা উৎস দেখছি মেয়েরা, তোমরা বুঝতে পারছো কিনা দেখো, আমি দাগিয়ে দিচ্ছি। প্রথমেই দেখেছি মালিকের নিজস্ব মূলধন, তারপরে দেখেছি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, ঋণ প্রদানকারী আর্থিক সংস্থা, এরপরে আমরা দেখলাম স্থাবর অস্থাবর সম্পত্তি বন্ধক, এরপরে আমরা কিন্তু দেখছি যে অগ্রিম গ্রহণ, এখন আমরা কিন্তু দেখলাম কি বলতো, বাকিতে মালামাল ক্রয়। এগুলো কিন্তু আমাদের প্রতিটাই এক একটা উৎস। কয়টা বলেছি? 1 নাম্বার বললাম হচ্ছে নিজস্ব মূলধন, 2 হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, 3 হচ্ছে ঋণ প্রদানকারী সংস্থা, 4 স্থাবর অস্থাবর সম্পত্তি, 5 অগ্রিম, এবং 6 হচ্ছে তোমার বাকিতে মালামাল ক্রয়। এই 6টাই তোমার হচ্ছে অর্থায়নের এক একটা উৎস। আচ্ছা, এখন দেখো, অনেক সময় মূল্যবান মেশিন জন্য বড় ধরনের যন্ত্রপাতি বা জমি ইত্যাদি ক্রয় না করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নেওয়া যায়। এই যে কোনো কিছু তুমি না কিনে কারো কাছ থেকে ভাড়ার মাধ্যমে ইউজ করবে, এটাকে বলা হচ্ছে কি বলো তো, লিজিং। এই লিজিংটাও তোমার হচ্ছে একটা ব্যবসায়ী অর্থায়নের উৎস। এক্ষেত্রে ব্যবসায়ী একসাথে প্রচুর অর্থ বিনিয়োগের ঝুঁকি থেকে রক্ষা পায়। বড় কারবারি প্রতিষ্ঠান যেমন কোহিনুর কেমিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার টেক্সটাইলস, সিঙ্গার বাংলাদেশ, এ ধরনের বড় ব্যবসা প্রতিষ্ঠান শেয়ার ও ঋণপত্র বিক্রির মাধ্যমে অর্থ সংস্থান করে। লিজিংটা আমরা দেখলাম। লিজিং কি? লিজিং হচ্ছে আমরা যদি কোনো কিছু না কিনে যদি ভাড়ার মাধ্যমে সেই জিনিসটাকে ব্যবহার করি এটা নির্দিষ্ট সময়ের জন্য, সেটাকে আমরা কী বলছি? লিজিং। আচ্ছা, সেটা অর্থায়নের উৎস। এরপরে দেখো, আমরা আরেকটা উৎস দেখলাম বড় ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য হচ্ছে শেয়ার ও ঋণপত্র বিক্রয়। তাহলে এটা কি? এটাও আরেকটা উৎস। আচ্ছা, এই ধরনের উৎস হতে সংগ্রহীত অর্থ দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্য। এভাবে ব্যবসার গঠন, প্রকৃতি, উদ্দেশ্যের ভিন্নতার কারণে নানা রকম উৎস থেকে প্রতিষ্ঠান তার অর্থ সংগ্রহ করে। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের তহবিলের 2টি ভিন্ন উৎস থাকে, একটি মালিকপক্ষ আর একটি ঋণদাতা। তার মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান 2টি ভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে পারে। একটা হচ্ছে মালিক নিজস্ব পক্ষ, আর একটা কি? ঋণদাতা। মালিকের প্রদত্ত তহবিলকে অভ্যন্তরীণ এবং ঋণদাতা প্রদত্ত তহবিলকে বহিস্থ তহবিলের উৎস বলে। তার মানে যেটা তোমার নিজের টাকা, তুমি নিজের থেকে দিচ্ছ, সেটা তোমার কী ধরনের তহবিল? অভ্যন্তরীণ। যেটা তুমি বাইরে থেকে ঋণ করে, ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা বিভিন্ন মহাজন থেকে ঋণ করে নিয়ে আসলে, সেটা কি হচ্ছে? তোমার বহিস্থ তহবিল। তার মানে তহবিল সংগ্রহের উৎস মূলটা কয়টা? 2টি, অভ্যন্তরীণ আর বহিস্থ তহবিল। তো এইটাই হচ্ছে আমাদের মূলত তহবিল সংগ্রহের উৎস। তো আজকের ক্লাসে আমরা এতটুকুই পড়বো মেয়েরা। আজকে আমরা প্রাথমিক আলোচনা করেছি, কিন্তু প্রাথমিক আলোচনার মধ্যেই তোমাদের পুরো চ্যাপ্টারের মূল বিষয়গুলো উঠে এসেছে। আশা করি আমি যেই লাইনগুলো দাগিয়েছি সেই লাইনগুলো তোমরা খুব ভালো করে পড়বে, এবং এই দাগানো অংশগুলো থেকে তোমরা অ্যাটলিস্ট 10টি এক কথায় উত্তর বলো বা জ্ঞানমূলক বলো বা এমসিকিউ বলো খাতায় লিখে ফেলবে। লিখে সেগুলোকে ছোট প্রশ্ন আকারে পড়বে, তাহলে দেখবে তোমাদের পড়াটা মনে রাখতেও সুবিধা হবে এবং তোমাদের বুঝতেও সুবিধা হবে। আর আমি কিন্তু ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপরও কারো যদি কোথাও সমস্যা হয়, নির্দ্বিধায় বিনা সংকোচে আমাকে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।